ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি যার দয়া, ভালোবাসা, প্রেম আছে সে আসলে সৃষ্টিকর্তাকেই মূলত সেবা করে। মানুষের মধ্যে, প্রাণীর মধ্যেই আমরা সৃষ্টিকর্তাকে পাই। আজকের যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব সেই উপন্যাসটির নাম ইন্দুবালা ভাতের হোটেল। এই উপন্যাসের যে প্রধান চরিত্র তার নাম ইন্দুবালা। সেও আসলে জীব সেবা করে, কিন্তু কিভাবে এবং কেন তারই বিস্তারিত আখ্যান আছে এই উপন্যাসে। ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটির 8টি অধ্যায়। এই 8টি অধ্যায়ের নামকরণ করা হয়েছে ভোজনপ্রিয় বাঙালির লোভনীয় খাবারের নামে, যা এই উপন্যাসটি পাঠ করতে এবং উপন্যাসটি সম্পর্কে জানতে পাঠককে আগ্রহী করে তোলে। এই 8টি অধ্যায়ের নাম হলো আমতেল, ছেঁচড়া, কচুবাটা, চন্দ্রপুলি, চিংড়ির ঝোল, আমড়ার চাটনি, নারিকেল কুচে মাছের ঝোল এবং সর্বশেষ হচ্ছে মুড়িঘণ্ট। প্রতিটি অধ্যায়ে খাবারের বর্ণনার পাশাপাশি ইন্দুবালার জীবনের ঘটনাগুলো উঠে এসেছে স্মৃতিচারণ হিসেবে। সুগন্ধ বা ঘ্রাণ সবসময়ই স্মৃতিচারণের সহায়ক। পছন্দের ঘ্রাণ ইন্দুবালাকে সময়ের বেড়াজাল পেরিয়ে টেনে দাঁড় করিয়ে দেয় অতীতের এক একটি সময়ে। যে সময়ের গল্প আমরা শুনতে পাই ইন্দুবালার রান্নার মধ্য দিয়ে। বিভিন্ন খাবারের বর্ণনার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের ঘটনাগুলো অবলীলায় গল্প করেছেন আমাদের সঙ্গে ইন্দুবালা। এই বইয়ের কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষের ভিড় বাড়ে, পাসপোর্টে ছাপ পড়ে, বাক্স প্যাটরা নিয়ে ইমিগ্রেশন পার হয় মানুষ। একসময় যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায়। প্রত্যেক বছর নিয়ম করে দুদেশেই বৃষ্টি আসে, সেই জলে সীমান্তের দাগ মুছে যায় না। মনে হয় প্রত্যেকটি অভিবাসীর মনের কথাই লেখক এখানে বলেছেন। এই উপন্যাসের প্রচ্ছদ সম্পর্কে একটু আপনাদের বলে নেওয়া যায়। এই উপন্যাসটি ইন্দুবালা ভাতের হোটেল, যেটা লাল রঙে লেখা হয়েছে, চারপাশে আছে হলুদ কালার। এছাড়াও এই উপন্যাসে আপনারা দেখেন প্রচ্ছদে দেখা যাচ্ছে একজন বাঙালি রমণী সন্তান কোলে নিয়ে রান্না করছেন। পাশে রয়েছে সবজি, মাছ ও রান্নার অন্যান্য উপাদান। রন্ধনরত রমণীর পিছনে আছে 2টি বালক, একজন হিন্দুস্তানি রমণী এবং একজন পুরুষ। কালো রঙের পোস্টারে লেখা আছে আজকের মেনু। প্রচ্ছদ দেখে বোঝা যায় যে রন্ধনরত রমণী হলেন ইন্দুবালা, কোলে তার 3য় সন্তান। পিছনে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, ধনঞ্জয় ও তার অপর 2 সন্তান। প্রচ্ছদের সবুজ রং যেন সেনুমিত্তির লেনের স্যাঁতস্যাঁতে বাড়িকে চিত্রায়ন করেছে। প্রচ্ছদে এই উপন্যাসের অনেকখানি আসলে বলে দেওয়া হয়েছে। উপন্যাসের নামের সঙ্গে এই প্রচ্ছদের এবং উপন্যাসের গল্পের অনেকখানি মিল পাওয়া যায়। আজকে আমরা এই উপন্যাসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনার ভিতরে প্রবেশ করা যাক। খুলনায় কলাপতায় কপোতাক্ষ নদের তীরে বেড়ে ওঠা এক দুরন্ত কিশোরী ইন্দুবালা, যার স্কুল শেষ হতে না হতেই তার বাবা ব্রজমোহন বিয়ে ঠিক করে কলকাতার কোনো এক মাস্টারের সঙ্গে। ইন্দুবালার স্বপ্ন ছিল সে সুখের সংসার গড়বে, তার স্বামী তাকে আদরে যত্নে রাজ রানী করে রাখবে। কিন্তু তার রাজ কপাল ছিল না। অচিরেই তার সেই মোহ ভেঙে যায়। কপোতাক্ষ নদীর তীর ছেড়ে যেদিন তারা ভাগীরথীর তীরে সংসার পেতেছিল সেদিনই ইন্দুবালা জেনেছিল তার স্বামী আসলে নামেই মাস্টার ছিল, তার আসল কাজ ছিল জুয়া খেলা আর লাম্পট্য। কলকাতার সেনুমিত্তির লেনের যে বাড়িটিতে সে উঠে এসেছিল সেই বাড়িটিতে তার জীবন ছিল অসম্ভব রকম ভয়াবহ ও লাঞ্ছনার জীবন। স্বামীর অবহেলা, শাশুড়ির লাঞ্ছনা সহেই তাকে সংসার করতে হয়েছে। দেশে তখন দাঙ্গা চলছিল, পাকিস্তানে তখন চলছিল মুক্তিযুদ্ধ। ইন্দুবালা খবর পায় সেই মুক্তিযুদ্ধের আগুনে তার পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। বিয়ের পর আর কখনো সে তার নিজের ভিটায় ফিরতে পারেনি বললে মনে হয় ভুলই বলা হয়, কারণ তাকে ফিরতে দেওয়া হয়নি। একটা নিষেধাজ্ঞা ছিল তার শাশুড়ির। সেজন্য কলকাতার ওই স্যাঁতস্যাঁতে বাড়িতে
ঢোকার পর আর কখনোই সে বাড়ি থেকে বের হতে পারেনি। তাকে লাঞ্ছনার সঙ্গেই সংসার করে যেতে হয়েছে। কিন্তু তার লাঞ্ছনা গঞ্জনার এই সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। 3টি সন্তান রেখে তার স্বামী মৃত্যুবরণ করে। পাওনাদারেরা ঘিরে ধরে ইন্দুবালাকে। 3 সন্তানকে নিয়ে যেন সে অকুল দরিয়ায় পড়েছিল। সে সময় তার সই হিসেবে পরিচিত আসওয়ালি লজমি আসে তাকে সহযোগিতা করার জন্য। তার হাত ধরেই মূলত শুরু হয় ইন্দুবালা ভাতের হোটেল। এই হোটেল শুরু হওয়ার পর ইন্দুবালাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 3 সন্তানকে মানুষের মতো মানুষ করে তাদের প্রতিষ্ঠিত করেছে এই ভাতের হোটেলের বদৌলতেই। এই হোটেল চালু হওয়ার পর কখনোই বন্ধ হয়নি, কোনো ছুটিতেও না। দাঙ্গা হাঙ্গামা হরতাল যা কিছুই হোক না কেন, কখনোই এই হোটেল একদিনের জন্য বন্ধ হয়নি। সবসময় খদ্দেরদের জন্য ছিল খোলা। প্রতিদিন হোটেলের বাইরের মেনু বোর্ডের মেনুর সঙ্গে সঙ্গে বদলে যায় ইন্দুবালার জীবনের ঘটনা। স্মৃতির বেড়াজালে ঝাঁপ দিয়ে কখনো ইন্দুবালা পৌঁছে যায় তার খুলনার কলাপাতায়, কখনো বা তার সেনুমিত্তির লেনের কলকাতার বাড়িতে, যেখানে সে মজার মজার রান্না করছে। খুলনার স্মৃতি ইন্দুবালাকে কখনো ছেড়ে যেতে পারেনি। তার বারবার মনে পড়ে তার প্রিয় সাথী, খেলার সঙ্গী মনিরুলের কথা। মনিরুলের বাঁশির সুর আজও তার কানে বাজে। তার মনে পড়ে নকশিকাতার মাঠ। এই মনিরুলকে সে জীবনে ঠাঁই দিতে পারেনি। মনিরুল হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে, কিন্তু ইন্দুবালা কখনোই মনিরুলকে ভুলতে পারেনি। যে ঠাকুমার কাছে যে রান্না শিখেছিল, বিভিন্ন পদের রান্নার শিক্ষা নিয়েছিল, সেই ঠাকুরমাও যখন শেষ সময়ে ইন্দুবালাকে কাছে পেতে চেয়েছিল, তবুও ইন্দুবালা যেতে পারেনি। তার শাশুড়ি নিষেধ করেছিল। শেষ সময়ে সে ঠাকুরমার কাছে থাকতে পারেনি। বাপের বাড়ি না যাওয়ার যে যন্ত্রণা, যে ব্যথা, যে কষ্ট, সেই কষ্টে বুকে ধারণ করে সে আসলে একটা বটবৃক্ষের মতো দাঁড়িয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তার 3টি সন্তান মানুষের মতো মানুষই যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন কিন্তু ইন্দুবালা নিজের কাছে কোনো সন্তানকেই রাখেননি, পাঠিয়ে দিয়েছে তাদের দূরে, যেন তারা নিজেদের মতো নিজেরা জীবন গড়ে নিতে পারে। সেখানে যেন ইন্দুবালার কোনো বাধা না আসে। ইন্দুবালা থেকেছে তার নিজের মতো। সে মনে করেছে দুঃখগুলো তারই থাকুক, সব সুখ যেন সন্তানদের কাছে চলে যায়। যে লক্ষ্মী তাকে হোটেল গড়ার জন্য উৎসাহ দিয়েছিল বন্ধু হিসেবে, সই হিসেবে, সেও একদিন মৃত্যুবরণ করে। তাকেও সবাই ভুলে যায়, কিন্তু ভুলতে পারেনি ইন্দুবালা, তাকে মনে রেখেছে। এভাবেই ইন্দুবালা যেন উপন্যাসে একাকী বটবৃক্ষের মতো সবাইকে ছায়া দিয়ে ঘিরে রাখে। খুলনার এক অজপাড়া গায়ের ইন্দুবালার এই ঘটনা লেখক খুব সুকৌশলে সাবলীলভাবে উপস্থাপন করেছে আমাদের সামনে। একজন সাহসী নারীর কথা আমরা এই উপন্যাসের মাধ্যমে জানতে পারি, যে প্রতিকূল পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল কলকাতার মাটিতে। একজন সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্পের মধ্য দিয়ে অসাধারণ হয়ে ওঠার গল্প এই ইন্দুবালা হোটেল। ইন্দুবালা ভাতের হোটেল খুলনার কলাপাতা গ্রামে জন্ম নেওয়া এক নারীর জীবন ও তার জীবনের ভাঙ্গা করা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। উপন্যাসে লেখক গ্রামীণ জীবন ও সংস্কৃতি, ধর্মীয় সামাজিক সংস্কার, নারী জীবনের সংগ্রাম, দেশভাগ, মুক্তিযুদ্ধ, জন্মভূমি প্রীতি ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। উপন্যাসটিতে মূলত বৃদ্ধা ইন্দুবালার স্মৃতিচারণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। একজন ইন্দুবালার মধ্য দিয়েই অসংখ্য নারী জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন লেখক আমাদের। লেখক ইন্দুবালা চরিত্রটিকে দৃঢ়তা সম্পন্ন, সংযমী ও স্বনির্ভর নারী হিসেবে গড়ে তুলেছেন। ইন্দুবালা চরিত্রটিকে আমরা আত্মনির্ভরশীল নারী হিসেবেই দেখতে পাই। এই উপন্যাসের ঘটনাগুলো পর্যায়ক্রমে আসেনি। কখনো ইন্দুবালাকে আমরা দেখতে পাই খুলনার মেঠোপথে সাইকেল চালানো অবস্থায়, আবার কখনো দেখতে পাই কলকাতার সেনুমিত্তির লেনে বসে মজার মজার রান্না করার দৃশ্যে।
এই বর্ণনা পদ্ধতি পাঠককে ইন্দুবালা ও তার জীবনের আনুষঙ্গিক ঘটনা জানার আগ্রহকে আর সহস্রগুণ বৃদ্ধি করেছে। ইন্দুবালার শৈশব কেটেছে 60-এর দশকে। তৎকালীন সময়ে রাজনীতির পরিবেশ এবং গ্রামগঞ্জে যে সামাজিক রীতিনীতি, আচার আচরণ, সেসব বিষয়েও লেখক খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ইন্দুবালার গ্রামের যে সামাজিক ও ধর্মীয় রীতি ছিল সেগুলো খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে। সেই সময়ে হিন্দু মুসলমানের পারস্পরিক সম্পর্ক, তাদের আচার আচরণগুলোও আমরা এই উপন্যাসে দেখতে পাই। ইন্দুবালা প্রেমে পড়েছিল মুসলিম ছেলে মনিরুলে, কিন্তু সে কখনো তাকে সে কথা বলতে পারেনি। তাদের এই সম্পর্ক যেন অসংখ্য কিশোর কিশোরীর কথায় আমাদের স্মরণ করিয়ে দেয়। ভিন্ন ধর্মের হওয়ার জন্য এই উপন্যাসে স্বর্ণলতা নামের একটি মেয়েকে জীবন দিতে হয়। সেই ঘটনা দেখে ইন্দুবালা ও মনিরুল কেউ কাউকে কখনো বলতে পারেনি তাদের মনের কথা। সেই ইন্দুবালা কিন্তু কখনোই মনিরুলকে ভুলতে পারেনি। এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করা সত্ত্বেও তার কৈশোরের প্রেম মনিরুলকে কখনো ভুলতে পারেনি। তার সঙ্গে নকশিকাঁথার মাঠ পড়ার স্মৃতি, মনিরুলের বাঁশির শব্দ সে যেন সবসময় তার স্মৃতিতে ধরে রেখেছিল। সেজন্যই সে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মনিরুলকে পরবর্তীতে অলোকের মধ্যে দেখতে পায়। ইন্দুবালার বৈবাহিক জীবন ছিল অনাকাঙ্ক্ষিত ও অসুখী। মদ্যপ স্বামীর লাঞ্ছনা গঞ্জনা সত্ত্বেও সে সেই সংসারে টিকেছিল। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশেও সে আসলে নিজের পায়ে নিজ ইচ্ছায় দাঁড়িয়েছিল খুব শক্তভাবেই। এখানে ইন্দুবালার চরিত্রের ধৈর্যশীলতা খুবই লক্ষণীয়, যে প্রতিকূল পরিবেশেও নিজের অবস্থান তৈরি করে নিতে পেরেছিল। বাবার বাড়িতে না যাওয়ার যে ব্যথা তাকে যেন আরও দৃঢ় করে শক্ত করে গড়ে তুলেছিল এই ইন্দুবালা ভাতের হোটেলের ভিত, যেখান থেকে তার সংসার আবার নতুন করে গড়ে ওঠে এবং সমাজে খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়। স্বামীর মৃত্যুর পর ইন্দুবালা যেন আবার জীবনকে নতুনভাবে দেখতে পায়। স্বামী জীবিত থাকতে যাদের সে সাহায্য একটু হলেও পেয়েছিল, স্বামীর মৃত্যুর পর একে একে কেটে পড়ে সবাই। একমাত্র তার সঙ্গী থাকে মাছ আলী লক্ষ্মী, যে তাকে ভাতের হোটেল গড়ে তোলার পিছনে সর্বোচ্চ চেষ্টা করে। এই লক্ষ্মী চরিত্রটির মধ্য দিয়ে লেখক আমাদের সমাজের পরোপকার, নিঃস্বার্থ বন্ধুর পরিচয় দেখিয়েছেন। এছাড়াও আরেকটি চরিত্র আছে যার নাম ধনঞ্জয়। এই ধনঞ্জয় চরিত্রটি একটু কৌতুকের চরিত্রও বটে। ধনঞ্জয়ের সঙ্গে ইন্দুবালার কথোপকথন, দ্বন্দ্ব বিবাদ এবং ঝগড়া আসলে আমাদের মনে আনন্দের সৃষ্টি করে। এই ধনঞ্জয় একদিন ইন্দুবালাকে দেখেই ভালোবেসে ফেলেছিল, তাকে মা বলে ডেকেছিল। ধনঞ্জয় সবসময় ইন্দুবালার পাশে ছিল। ইন্দুবালাকে দেখাশোনার দায়িত্ব এই ধনঞ্জয়ের। রক্তের বন্ধন না থাকা সত্ত্বেও মানুষের মধ্যে যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, লেখক ধনঞ্জয় ও লক্ষ্মী চরিত্রের মাধ্যমে সেটি আমাদের দেখিয়েছেন। চিরন্তন বাঙালি মায়ের থেকে ইন্দুবালা অনেকটাই আলাদা। তার মনস্তত্ত্ব তাকে অনন্য করে তুলেছে। চিরন্তন বাঙালি মায়েরা যেখানে সন্তানকে ঘরে ধরে রাখার জন্যই সংকল্পবদ্ধ, সেখানে ইন্দুবালা অনন্য জ্বলন্ত উদাহরণ স্থাপন করেছেন। তার সন্তানরা সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে তাদের নিজেদের জীবন নিজেদের মতো করে যেন গুছিয়ে নিতে পারে, সেজন্য ইন্দুবালা কখনোই তাদের মাথার ওপর বোঝা হয়ে দাঁড়ায়নি। তার পুত্রবধূদের সঙ্গেও তার কোনো খারাপ সম্পর্ক ছিল না কোনো মান অভিমানের খেলা। ইন্দুবালা যেন জরাজীর্ণ দেহে নবীন প্রাণ, যে আধুনিকতায় বিশ্বাস রাখে, ভরসা করে, যুগের সাথে মানিয়ে নেয়। ইন্দুবালা তার ভাতের হোটেলকেই মাধ্যম করেছে ঈশ্বরের আরাধনার। মানুষের মুখে ভাত তুলে দেওয়াই যেন তার কাছে মহৎ একটি পুণ্যের কাজ। তার হাতের রান্নাও খুব সুস্বাদু এবং অপূর্ব। অতিথিকে সে মনে করে নারায়ণ। তার কাছে রান্না করাটা একটি আর্ট। এই আর্ট নাচ, গান, কবিতা আবৃত্তি নয়, রান্না করার আর্ট। এই হাতের রান্না মানুষকে খাওয়াতে পেরে ইন্দুবালা কৃতজ্ঞ হয়, আর এই আর্টের মাধ্যমেই বেঁচে থাকে ইন্দুবালা। ইন্দুবালার হাতে যেন বাংলার সমস্ত গুণ ঢেলে দিয়েছেন লেখক।
তার হাতের বিভিন্ন পদের রান্না মমক গন্ধে, তার স্মৃতিচারণের মধ্য দিয়ে তার কৈশোর, যৌবন, প্রেম, অপ্রেম সব কিছুই খুবই সাবলীল এবং সুন্দর শব্দচয়নের মধ্য দিয়ে এই উপন্যাসে আবদ্ধ করেছেন লেখক। পাঠক, আপনারা যদি ইন্দুবালা ভাতের হোটেল এই উপন্যাসটি পড়েন, তাহলে এপার ওপার বাংলার একজন নারীর জীবন সংগ্রামের কথা জানতে পারবেন।